হ্যালো স্টুডেন্টস, ভীষণ ডব্লিউবিসিএসের পক্ষ থেকে আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে পলিটির ক্লাস নাম্বার 3। তো আমাদের তৃতীয় যে ক্লাসগুলো চলছে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ সেগুলো চলছে। গতকালের আমরা হিস্ট্রি ক্লাস 3 করেছি, আজকে পলিটির ক্লাস 3 করব। তো এখানে আমরা কি দেখব, যেখানে পড়বো আমরা প্রিএমবেল অর্থাৎ প্রস্তাবনা কনস্টিটিউশনের যে প্রস্তাবনাটা ছিল সেই প্রস্তাবনাটা বা এখনও আছে সেটা আমরা মানে ডিটেলসে দেখব। সেই প্রস্তাবনায় কি কি বলা হয়েছে, কবে সেগুলো গৃহীত হয়েছে, সেগুলো কিন্তু ডিটেলসে দেখব। তো এটা হচ্ছে মর্নিং ক্লাস, যেখানে আমরা প্রতিটা সাবজেক্টের ওপর প্রতিটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে থিওরি ক্লাস করি এবং তার ওপর বেস করে 25টা এমসিকিউ কিন্তু আমরা রাত 9টার সময় গুড নাইট সিরিজে করি, যার ফলে আমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা কমপ্লিট হতে পারে। এবং আমাদের টার্গেট রয়েছে ডাব্লিউবিসিএস যতদিন পোস্টপন রয়েছে এই 2 মাস, সেই 2 মাসের মধ্যে কিন্তু ডাব্লিউবিসিএস সিলেবাসটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা পলিটি ক্লাস 3 যেটা প্রিএমবেল করব সেটা আমরা আজকে শুরু করব। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করো। এবং প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে, যেখানে থিওরি, এমসিকিউ এবং মক সেট করানো হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখো প্লেলিস্টে গিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্রিএমবেল বা পলিটির ক্লাস 3 শুরু করা যাক। ওকে, দেখো আমরা প্রতিটা দিন কিন্তু প্রতিটা টপিকের পয়েন্ট করে করে পড়ি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথম দেখো, হোয়াট ইজ প্রিএমবেল, অর্থাৎ এই প্রিএমবেল বা প্রস্তাবনাটা সংবিধানের কি সেটা আমরা দেখব। এ প্রিএমবেল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট ইন এ ডকুমেন্ট দ্যাট এক্সপ্লেন দ্য ডকুমেন্টস ফিলোসফি অ্যান্ড অবজেক্টিভস। অর্থাৎ যেমন আমাদের কোনো একটা বই, ধরো একটা বই যখন তুমি পড়তে যাচ্ছ, সেই বইয়ের ভিতরে কী কী টপিক রয়েছে, যেমন একটা কন্টেন্ট থাকে, সূচিপত্র থাকে, সেই রকম আমাদের কনস্টিটিউশনের সূচিপত্র বলতে পারো এই প্রস্তাবনা। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি হচ্ছে ডিটেলসে দেখো। এ প্রিএমবেল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, অর্থাৎ প্রস্তাবনা হলো একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, যেটাকে বাংলায় বলা হয় শুরু করার একটা স্টেটমেন্ট ইন এ ডকুমেন্ট, অর্থাৎ একটা ডকুমেন্টের। দ্যাট এক্সপ্লেন দ্য ডকুমেন্ট, যেটা বিস্তারিত বলে ওই ডকুমেন্টের ব্যাপারে। কী ব্যাপারে বলে? ফিলোসফি অ্যান্ড অবজেক্টিভস, অর্থাৎ ওই ডকুমেন্টটার কী উদ্দেশ্য এবং ফিলোসফি বা কী বিষয় এই ডকুমেন্টটা বানানো হয়েছে তার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটাই এই প্রিএমবেল। নেক্সট পয়েন্ট দেখো, ইন এ কনস্টিটিউশন ইট প্রেজেন্টস ইন দ্য ইন্টেনশন অফ ফ্রেমার্স, দ্য হিস্ট্রি বিহাইন্ড ইটস ক্রিয়েশন অ্যান্ড দ্য কোর ভ্যালু অফ অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য নেশন। অর্থাৎ ইন এ কনস্টিটিউশন, একটা সংবিধানের মধ্যে, ইট প্রেজেন্টস ইনস্টেনশন অফ ফ্রেমার্স, যারা এটা তৈরি করেছে বা কনস্টিটিউশনটা যেটা তৈরি করেছে তাদের উদ্দেশ্য বা ইন্টেনশনগুলো কি এই প্রস্তাবনার মধ্যে কিন্তু উল্লেখ থাকে। দ্য হিস্ট্রি বিহাইন্ড ক্রিয়েশন, এই কনস্টিটিউশনটা যে বানানো হচ্ছে তার ইতিহাস লুকিয়ে থাকে এর মধ্যে। অ্যান্ড দ্য কোর ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল অফ নেশন, এবং দেশের যে মূল ভ্যালু বা মূল্যটা বা যে মূল নীতিগুলো রয়েছে দেশের একটা জাতির, সেই জাতিগুলো কিন্তু এই প্রস্তাবনার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেল থেকে কিন্তু বহু কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো আমরা যদি পুরো থিওরি ক্লাসটা করি তো আমরা কিন্তু অবশ্যই সেগুলো করে ফেলার চেষ্টা করব। তো গোটা ভিডিওটা দেখবে, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। ওকে, তো চলো নেক্সট পেজে আমরা দেখব কি, দ্য প্রিএমবেল বেসিক্যালি গিভস আইডিয়া অফ দ্য ফলোয়িং থিংস। বলছে একটা প্রস্তাবনা বা আমাদের দেশের প্রস্তাবনা নিচের কিছু হচ্ছে আদর্শ বা আইডিয়া কিন্তু আমাদের দেয় এই কনস্টিটিউশনের ব্যাপারে। কি কি? যেমন দেখো, 1 নম্বর, সোর্স অফ কনস্টিটিউশন, অর্থাৎ একটা সংবিধানের উৎস কোথা থেকে সেটা কিন্তু আমরা জানতে পারি এই প্রিএমবেল থেকে। দ্য নেচার অফ ইন্ডিয়ান স্টেটস, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্র এবং তার রাজ্যগুলোর তার প্রকৃতি আমরা জানতে পারি। স্টেটমেন্ট অফ ইটস অবজেক্টিভস, অর্থাৎ এই কনস্টিটিউশনের বা সংবিধানের যে উদ্দেশ্যটা রয়েছে তার ব্যাপারে আমরা জানতে পারি। অ্যান্ড ডেট অফ ইটস অ্যাডপ্টেশন, এবং এটা কবে গৃহীত হয়েছিল, এই সংবিধানটা কবে গৃহীত হয়েছিল বা প্রস্তাবনা কবে গৃহীত হয়েছিল, সেইগুলো কিন্তু আমরা ডিটেলসে এই প্রস্তাবনায় কিন্তু জানতে পারি। ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট পেজ দেখব, হিস্ট্রি অফ প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে যেই প্রস্তাবনাটা গৃহীত হয়েছিল বা প্রস্তাবনাটা দেয়া হয়েছে এটার ইতিহাসটা আমরা একটু দেখব। বলছে কি, দ্য আইডিয়ালস বিহাইন্ড দ্য প্রিয়াম্বেল টু ইন্ডিয়াস কনস্টিটিউশন ওয়ার লেড ডাউন বাই জওহরলাল নেহরুস অবজেক্টিভ রেজুলেশন অ্যাডপ্টেড বাই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অন জানুয়ারি 22, 1947।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার পরীক্ষায় কিন্তু এইখান থেকে কোশ্চেন এসছে। কি বলছে, এই প্রস্তাবনার যে আইডিয়াটা, ঠিক আছে, এই প্রস্তাবনার যে মতটা আমাদের যেটা কনস্টিটিউশনে গৃহীত হয়েছে, এটা কিন্তু কার মস্তিষ্ক প্রসূত, সেটা হচ্ছে জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত, যেটা হয়েছিল অবজেক্টিভ রেজুলেশনের মাধ্যমে। আমি যখন তোমাদের কনস্টিটিউশনের হিস্ট্রি পড়াছিলাম, ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাসে মনে করে দেখো, সেখানে বলেছিলাম জওহরলাল নেহেরু 13th ডিসেম্বর 1946 এই দিনটিতে কিন্তু জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশন কিন্তু পেশ করে এবং সেই অবজেক্টিভ রেজুলেশনটাই পরবর্তীকালে প্রস্তাবনা হিসাবে কিন্তু গৃহীত হয় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির দ্বারা, যেটা হয়েছিল কবে, অন জানুয়ারি 22 অর্থাৎ 22শে জানুয়ারি 1947 সালে। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, এইখান থেকে কিন্তু আসে। অর্থাৎ কবে গৃহীত হয়েছিল, 22শে জানুয়ারি 1947 সাল। কে করেছিল এটা, জওহরলাল নেহরু, এবং এটা কোন নামে পরিচিত, অবজেক্টিভ রেজুলেশন নামে। সেটা কবে বলেছিলেন, সেটা হচ্ছে 13ই ডিসেম্বর 1946। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। কম্পোনেন্টস অফ প্রিয়াম্বেল, অর্থাৎ প্রিয়াম্বেলের কী কী কম্পোনেন্ট রয়েছে বা কী কী টপিক রয়েছে বা কী কী বলা রয়েছে প্রস্তাবনাতে, সেটা আমরা ডিটেলসে দেখব। It is indicated by preamble that the source of authority of constitution lies with the people of India. অর্থাৎ কি বলছে প্রস্তাবনা, এটা ইন্ডিকেট করছে দ্যাট যে দ্য সোর্স অফ অথরিটি অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের যে অথরিটি সেটা কাদের সাথে লাইস করছে বা কাদের জন্য এটা করা হয়েছে, সেটা হচ্ছে পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতের যে জনগণ, সেই ভারতের জনগণদের জন্যই কিন্তু এই কনস্টিটিউশন অথরিটিটা প্রিয়াম্বেলের মধ্যে দেওয়া রয়েছে। তারপর প্রিয়াম্বেল ডিক্লেয়ার্স ইন্ডিয়া টু বি এ সোভার্জেন সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, এই ডেমোক্রেটিকের পরে একটা কমা হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ প্রিয়াম্বেলে ইন্ডিয়ার ব্যাপারে কি কি বলা রয়েছে, এ সোভার্জেন বা যেটাকে বলা হয় সার্বভৌম বা সার্বভৌমত্ব, সোশ্যালিস্ট অর্থাৎ সমাজবাদিতা, তারপর সেকুলার বা ধর্মনিরপেক্ষ, অ্যান্ড ডেমোক্রেটিক অর্থাৎ যেটাকে বলা হয় বাংলাতে গণতান্ত্রিক, এবং রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক। অর্থাৎ সোভার্জেন সার্বভৌমত্ব, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক গণতান্ত্রিক, এবং রিপাবলিক যেটাকে বলা হয় প্রজাতান্ত্রিক। এখানে একটা কিন্তু জিনিস যেটা উল্লেখ্য ব্যাপার, সেটা কিন্তু দেখো যেভাবে এই জিনিসগুলো লেখা রয়েছে, অর্থাৎ প্রথমে সোভার্জেন, ঠিক আছে, SOV লিখলাম, তারপর হচ্ছে সোশ্যালিস্ট SOC লিখলাম, তারপর সেকুলার SEC লিখলাম, তারপর ডেমোক্রেটিকের জন্য DM লিখলাম, এবং তারপরে শেষে রিপাবলিক। এইভাবেই কিন্তু তোমাকে বলতে হবে। তুমি সোভার্জেনের পর ডেমোক্রেটিক কিন্তু বলতে পারবে না, কিংবা ডেমোক্রেটিকের পর সোশ্যালিস্ট লাগাতে পারবে না। যেভাবে এখানে বলা হয়েছে, অর্থাৎ সোভার্জেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এইভাবেই তোমাকে কিন্তু বলতে হবে। ওকে, মনে রাখার জন্য কি বলবে, SSDP। দেখো 3টে S আছে না প্রথমে, সোভার্জেন সোশ্যালিস্ট সেকুলার, তো SSDP এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। এবং এই SSS এর মধ্যে সোভার্জেন প্রথমে, সোশ্যালিস্ট সেকেন্ড, এবং সেকুলার তারপর, এইভাবে কিন্তু বলতে হবে। পরীক্ষার কোশ্চেন আসে, তোমাকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তার মধ্যে কিন্তু এই অপশানটাও তবে তখন তোমাকে সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে হবে। এটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে। তারপর নেক্সট পেজে আমরা দেখব কি বলছে, দ্য অবজেক্টিভস স্টেটেড বাই প্রিয়াম্বেল আর secure justice, liberty, equality to the citizens and promote fraternity to maintain unity and integrity of nation। অর্থাৎ কি বলছে, আমাদের প্রিয়াম্বেলটা এটাও কিন্তু বলেছে বা এটারও উদ্দেশ্য দিয়েছে যে সিকিউর জাস্টিস, অর্থাৎ প্রত্যেকে একটা সিকিউর বিচার পাবে, লিবার্টি মিনস স্বাধীনতা পাবে, ইকুয়ালিটি হচ্ছে প্রত্যেকে সমানভাবে সেটা পাবে। তুমি বেশি পাবে, আমি কম পাবো, তুমি বেশি টাকা পাবে, আমি কম টাকা পাবো, বা তুমি আইনের বেশি ভাগ পাবে, আমি আইনের কম পাবো, এরকম কিন্তু নয়। টু দ্য অল সিটিজেন, এটা সমস্ত দেশের নাগরিকদের জন্যই কিন্তু প্রযোজ্য। এবং অ্যান্ড প্রমোট ফ্রেটার্নিটি টু মেনটেন ইউনিটি, এবং ভ্রাতৃত্ববোধ কিন্তু গোটা দেশের লোকের মধ্যে কিন্তু বিরাজ করবে আমাদের ইউনিটি বা একতা বজায় রাখার জন্য। অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, এবং দেশের সমতা বা ইন্টিগ্রিটি মধ্যস্থ যে শক্তিটা, ইন্টিগ্রিটিটা বজায় রাখার জন্য।
তারপর যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ডেট ইজ মেনশনড ইন দ্য প্রিয়াম্বেল হোয়েন ইট ইজ অ্যাডপ্টেড, দ্যাট ইজ November 26, 1949। অর্থাৎ বলছে এই প্রিয়াম্বেলের মধ্যে সেই ডেটটাও মেনশন করা রয়েছে যে ডেটে এই প্রিয়াম্বেলটা গৃহীত হয়েছিল। দেখো গৃহীত, অ্যাডপ্টেড অ্যান্ড হচ্ছে অ্যাক্টেড, এই দুটো কথার মধ্যে তফাৎ রয়েছে। অ্যাডপ্টেড মানে গৃহীত করা হয়েছে, সেটা কবে? November 26, 1949। এবং প্রিয়াম্বেলটা অ্যাক্ট হয়েছে, অর্থাৎ কবে থেকে এটা চালু হয়েছে, অর্থাৎ অ্যাক্ট হয়েছে সেটা কবে? 26 জানুয়ারি 1950। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট পেজে আমরা চলে যাব। কি ওয়ার্ডস ইন দ্য প্রিয়াম্বেল, অর্থাৎ প্রিয়াম্বেলের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোর বিস্তারিত আলোচনা করব। প্রথম ওয়ার্ড দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। কি বলছে এই কথাটার অর্থ অ্যাকচুয়ালি কি? ইট ইন্ডিকেটস, বা এটা ইন্ডিকেট করে দ্য আলটিমেট সোভারজেনিটি অফ পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ গোটা ভারতবর্ষের আলটিমেট সোভারজেনিটি, অর্থাৎ আলটিমেট একদম চরম সার্বভৌমত্ব গোটা ভারতবর্ষের জনগণের কিন্তু এটা ইন্ডিকেট করে। সোভারজেনিটি মিনস দ্য ইন্ডিপেন্ডেন্স অথরিটি অফ স্টেট, অর্থাৎ সার্বভৌমত্ব কথার অর্থ হলো, সোভারজেনিটি বা সার্বভৌমত্ব কথাটার অর্থ হলো কোনো একটা দেশের, সেটা হচ্ছে স্বাধীনতা। ওকে, নট বিং সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ এনি আদার স্টেট অর এক্সটার্নাল পাওয়ার। ঠিক আছে, বা তুমি অন্য কোনো দেশের বা রাজ্যের বা এক্সটার্নাল বা বহিরাগত শক্তি দ্বারা তুমি চালিত হবে না, তুমি তোমার স্বাধীনতা নিয়ে থাকবে, এটাই হচ্ছে সোভারজেনিটি বা সার্বভৌমত্ব। ওকে, তারপর নেক্সট পেজে আমরা চলে যাব, দেখব সোভারজেন। এই যে সোভারজেন আমরা জাস্ট পড়লাম, সেই সোভারজেনের ব্যাপারেও আমরা দেখব। দ্য টার্ম মিনস দ্যাট ইন্ডিয়া হ্যাজ ইটস ওন ইন্ডিপেন্ডেন্স অথরিটি, অর্থাৎ এই টার্মটা সার্বভৌমত্ব কথা বা সোভারজেন কথাটার অর্থ হলো কি, মানে ভারতের নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে এবং তার লোকগুলোও কিন্তু স্বাধীন। অ্যান্ড ইট ইজ নট ডোমিনিয়ন বাই এনি আদার এক্সটার্নাল পাওয়ার, এবং এটা কোনো বহিরাগত শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে না। ইন দ্য কান্ট্রি দ্য লেজিসলেচার হ্যাজ পাওয়ার টু মেক ল হুইচ আর সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন, এবং আমাদের দেশ নিজের আইন কিন্তু তৈরি করতে পারে, অর্থাৎ লেজিসলেচার অর্থাৎ আমাদের আইন যে পরিষদ রয়েছে সেই পরিষদ নিজের শক্তি তৈরি করতে পারে আইনের মাধ্যমে, হুইচ সাবজেক্টেড টু সার্টেন লিমিটেশন, যার কিছু লিমিটেশন রয়েছে। ওকে, তারপর সোশ্যালিস্ট হচ্ছে যেটাকে বলা হয় সমাজতান্ত্রিক। দ্য টার্ম মিনস দ্যাট অ্যাচিভমেন্ট অফ সোশ্যালিস্ট এন্ডস থ্রু ডেমোক্রেটিক মিনস, অর্থাৎ বলছে এই যে গণতন্ত্র আমাদের দেশের মধ্যে রয়েছে, এই যে আমাদের এত জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার মধ্যে যে আমরা একটা সোশ্যাল জীব অর্থাৎ সমাজের জীব, সেই সমাজের বা সমাজতান্ত্রিক দিকটাও কিন্তু আমাদের এই গণতন্ত্রের মধ্য থেকে বিরাজ করছে। ইটস হোল্ড ফেথ ইন এ মিক্সড ইকোনমি, বলছে এই বিশ্বাসটা, এই সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক বিশ্বাসটা আমাদের এই যে মিশ্র অর্থনীতি রয়েছে তার সাথে মিশে রয়েছে, হোয়ার বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর কো এক্সিস্ট সাইড বাই সাইড, যেখানে আমাদের হচ্ছে প্রাইভেট এবং হচ্ছে গভর্নমেন্ট সেক্টর যেটাকে বলা হয় পাবলিক সেক্টর, দুটো একসাথে বিরাজ করছে, কো এক্সিস্ট। এটা আমরা ন্যাশনাল ইনকাম পড়ার সময় করেছিলাম, ঠিক আছে, তোমাদের ডিটেলসে বলেছিলাম আগের ক্লাসেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে সমাজতান্ত্রিক, যেখানে শুধুমাত্র গভর্নমেন্ট নয়, সেখানে প্রাইভেট রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, ঠিক আছে, সমস্ত লোকের কিন্তু এখানে দরকার, মিক্সড ইকোনমি, ঠিক আছে, এটাই হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক। শুধুমাত্র সমাজের একটা দিকের লোকগুলোকে নিয়ে আমরা বিচার করছি না, সমস্ত লোককে নিয়েই কিন্তু বিচার করছি, সেই জন্য সোশ্যালিস্ট। তারপর দেখব, ইট ওয়াজ অ্যাডেড ইন দ্য প্রিয়েম্বেল বাই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সোশ্যালিস্ট কথাটা আমাদের প্রিয়েম্বেলে কবে হচ্ছে ঢুকেছে বা কবে প্রবেশ করেছে, সেটা হচ্ছে 42তম সংশোধনী আইন 1976 সালে। 1976 সালে 42তম সংশোধনী আইনকে আমরা আগেও বলেছি এটা একটা ছোট কনস্টিটিউশন বা স্মল কনস্টিটিউশন বা লিটিল কনস্টিটিউশন। তো সেই সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু এই কথাটা, শুধুমাত্র সোশ্যালিস্ট কথাটা ঢুকেছে, এর সাথে আরও 2-3টে কথা ঢুকেছে, সেগুলো নেক্সট পেজে আমরা গিয়ে দেখব। ওকে, দেখো নেক্সট পেজে আমরা চলে যাই, বলছে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ। আমরা দেখি আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর ধর্ম রয়েছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, মুসলিম, ঠিক আছে, প্রচুর ধর্মের কিন্তু বাস আমাদের ভারতবর্ষ, এই জন্যই বলে ভারত বৈচিত্র্যময় দেশ। তো সেই জন্য এই সেকুলার কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, এই কথাটার অর্থ কী? দ্য টার্ম মিনস দ্যাট অল দ্য রিলিজিয়ান ইন ইন্ডিয়া গেট ইকুয়াল রেসপেক্টেড
প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট ফ্রম স্টেট। অর্থাৎ কি বলছে, আমাদের দেশে প্রতিটা ধর্ম কিন্তু ইকুয়ালি রেসপেক্টেড, অর্থাৎ সমানভাবে শ্রদ্ধা জ্ঞাপন হবে, প্রোটেকশন প্রতিটা ধর্মকে কিন্তু রক্ষা করা হবে সমানভাবে, এবং সাপোর্ট প্রতিটা ধর্মকে সাপোর্টও করা হবে সমানভাবে দেশের দ্বারা। ঠিক আছে, অর্থাৎ কোনো ধর্মকে ছোট, কোনো ধর্মকে বড় বলতে পারবো না, কিংবা একটা দেশ বা আমাদের এই ভারতবর্ষ তাদের নিজস্ব কোনো ধর্ম হিসাবে বলতে পারবো না। যেমন দেখো পাকিস্তান বা বাংলাদেশ তাদের দেশকে কিন্তু হচ্ছে ইসলামিক কান্ট্রি বা মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু নিজস্ব বা কোনো পার্টিকুলার কিন্তু ধর্ম নেই, এখানে কিন্তু সমস্ত ধর্ম বিরাজমান। ওকে, তারপর কি বলছে, ইট ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য প্রিয়াম্বেল it was incorporated in the preamble by 42 Constitutional Amendment Act 1976। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আগের যে লাইনটা দেখলাম, আগের যে টপিকটা দেখলাম যেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেই সোশ্যালিস্ট কথার সাথে সাথে সেকুলার কথাটাও, অর্থাৎ সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথাটাও কিন্তু 42তম সংশোধনী আইনের মাধ্যমে 1976 সালে এটা গৃহীত হয়েছিল। অর্থাৎ দুটো আমরা টার্ম দেখলাম যেখানে 1976 সালে ঢুকেছে আমাদের প্রিয়াম্বেলে। তারপরে নিচের অপশানটা দেখব, ডেমোক্রেটিক, যেটাকে বলা হয় গণতান্ত্রিক। ঠিক আছে, ইট টার্মস ইমপ্লাইজ দ্যাট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এস্টাবলিশড ফর্ম অফ কনস্টিটিউশন হুইচ গেটস ইটস অথরিটি ফ্রম দ্য উইল অফ পিপল এক্সপ্রেশন ইন ইলেকশন। অর্থাৎ ডেমোক্রেটিক এই কথাটার অর্থ কী, অর্থাৎ এই কথাটা এটাই ইমপ্লাইজ করছে বা এটাই বলছে যে আমাদের ভারতবর্ষে যে সংবিধান রয়েছে, তাই সেই সংবিধানের মধ্যে এটা বলা রয়েছে যে ভারতের জনগণ তাদের প্রতিনিধিদের চুজ করবে ইলেকশনের মাধ্যমে, অর্থাৎ ভোটের মাধ্যমে। অর্থাৎ কোনো রাজা নেই আমাদের দেশে, কোনো রাজা নেই যে রাজার ছেলেই রাজা হবে, এই রকম কোনো ব্যাপার নেই আমাদের দেশে। অর্থাৎ প্রতি 5 বছর ছাড়া ছাড়া ভোট হয়, সেই ভোটের মাধ্যমে বিভিন্ন লোক কিন্তু প্রতিনিধি হিসেবে দাঁড়ায়, এবং যাদের আমরা ভালো লাগে তাদের কিন্তু আমরা ভোট দানের মাধ্যমে আমরা চুজ করি। এটাই হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। ওকে, তারপর নেক্সট পেজে আমরা দেখব রিপাবলিক। রিপাবলিক হচ্ছে প্রজাতান্ত্রিক যেটাকে বলে। দ্য টার্ম ইন্ডিকেটস দ্যাট দ্য হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই পিপল। অর্থাৎ প্রজাতান্ত্রিক কথার মানে হচ্ছে কি, আমাদের দেশের যে হেড, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা কিন্তু কি ভোট গ্রহণের মাধ্যমে চুজ হয়, ইলেক্টেড বাই পিপল, অর্থাৎ আমাদের দেশের জনগণের দ্বারা কিন্তু এরা ইলেক্টেড হয়। ইন ইন্ডিয়া দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ইলেক্টেড হেড অফ দ্য স্টেট। এবং ইন্ডিয়াতে রাষ্ট্রপতি হলো আমাদের দ্বারা নির্বাচিত হচ্ছে ইলেক্টেড হেড, হচ্ছে কি বলবো একদম প্রধান ব্যক্তি আমাদের দ্বারা নির্বাচিত, সে কে হচ্ছেন প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটাই হচ্ছে রিপাবলিক, এবং ডেমোক্রেটিক কতকটা একই ব্যাপার। ওকে, তারপর দেখব নেক্সট অবজেক্টিভস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের সংবিধানের কী কী অবজেক্টিভস রয়েছে, অর্থাৎ কী কী বিষয় রয়েছে সেগুলো দেখব। দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম ল অ্যান্ড ইট হেল্পস টু মেনটেন ইন্টিগ্রিটি ইন সোসাইটি অ্যান্ড প্রমোট ইউনিটি অ্যামং দ্য সিটিজেন টু বিল্ড এ গ্রেট নেশন। অর্থাৎ সংবিধান হলো সুপ্রিম ল, একদম আলটিমেট ল, অর্থাৎ চরমতম আইন হচ্ছে আমাদের সংবিধান। অর্থাৎ গোটা দেশ চলবে আমাদের সংবিধানের নীতির ওপর, এবং এটা মেনটেন করে কিসের, ইন্টিগ্রিটি অফ সোসাইটি, আমাদের সমাজের সমতা বজায় রাখতে, এবং প্রমোট ইউনিটি, আমাদের একতা ধরে রাখতে, এবং সিটিজেন্স, নাগরিকদের মধ্যে, টু বিল্ড এ গ্রেট নেশন, আমাদের একটা মহান দেশ গড়তে। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু প্রমোট হারমোনি থ্রু আউট দ্য নেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের সংবিধানের মেন যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে টু প্রমোট হারমোনি থ্রু আউট দ্য নেশন, অর্থাৎ গোটা দেশ জুড়ে একটা ভ্রাতৃত্ববোধ, ঠিক আছে, সামঞ্জস্যতা, এটাই কিন্তু প্রমোট করে গোটা দেশ জুড়ে এই কনস্টিটিউশন। ওকে, নেক্সট দেখব দ্য ফ্যাক্টরস হুইচ হেল্প ইন অ্যাচিভিং দিস অবজেক্টিভস আর। অর্থাৎ কী কী ফ্যাক্টর এইগুলোকে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে সমতা বজায় থাকবে, সোসাইটির মধ্যে সকলের মধ্যে হচ্ছে একতা বজায় থাকবে, এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব বা হারমোনি বিরাজ করবে, এই যে জিনিসগুলো অ্যাচিভ করার জন্য কী কী ফ্যাক্টর কনস্টিটিউশনের মধ্যে রাখা হয়েছে সেগুলো আমরা দেখব। এবং সেই ফ্যাক্টরগুলো কিন্তু এই প্রিয়াম্বলের মধ্যেও বলা রয়েছে, যেই জন্য আমরা প্রিয়াম্বলের মধ্যেই সেই ফ্যাক্টরগুলো পড়ছি। যেমন প্রথম জাস্টিস, অর্থাৎ বিচার।
বিচার যদি কোনো দেশের মধ্যে না সঠিকভাবে হয়, তো সেই দেশে কিন্তু কোনো রকমভাবে সমতা বিরাজ করতে পারে না, কোনো রকম একতা বিরাজ করতে পারে না। অনেক লোকজনই মনে করতে পারে আমার সাথে অন্যায় হয়েছে, তার সাথে ঠিক হয়েছে, এইরকম কিন্তু হতে পারে। তো জাস্টিস বা বিচারটা খুবই ইম্পর্ট্যান্ট। ইট ইজ নেসেসারি টু মেনটেন অর্ডার ইন সোসাইটি, অর্থাৎ সমাজে অর্ডার অর্থাৎ একটা সামঞ্জস্যতা বজায় রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ প্রমিসড থ্রো ভেরিয়াস প্রভিশনস অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, অর্থাৎ যেটাকে বলে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সমাজে তাদের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনা করার নির্দেশক নীতিসমূহ, এই ডিপিএসপির বাংলাটা কী হচ্ছে, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, নির্দেশক নীতিসমূহ, কীভাবে দেশ চলবে সেই নীতিসমূহ কিন্তু দেওয়া রয়েছে এই কনস্টিটিউশনে, এবং তার মধ্যেই কিন্তু তার মাধ্যমে কিন্তু আমরা বিচার পেয়ে থাকি। ইট কম্প্রাইজেস 3 এলিমেন্টস, এবং এর মধ্যে 3টে এলিমেন্ট রয়েছে। কী কী? সোশ্যাল অর্থাৎ সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক, এবং পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক। এবং এই যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশক বা ডিপিএসপির মাধ্যমে কিন্তু আমাদের কী কী রক্ষা করা হয়, সামাজিক দিক, অর্থনৈতিক দিক এবং পলিটিক্যাল দিক, এই 3টে দিক থেকে কিন্তু আমরা বিচার পেয়ে থাকি। নেক্সট আমরা দেখব সোশ্যাল জাস্টিস। আমরা যে 3টে এলিমেন্ট দেখলাম সেই জাস্টিসগুলো এবার দেখব। সোশ্যাল জাস্টিসটা দেখব। সোশ্যাল জাস্টিস মিনস দ্যাট কনস্টিটিউশন ওয়ান্টস টু ক্রিয়েট এ সোসাইটি উইথাউট ডিসক্রিমিনেশন অর এনি গ্রাউন্ড লাইক কাস্ট, ক্রিড, জেন্ডার অ্যান্ড রিলিজিয়ান, অর্থাৎ এই সোশ্যাল বা সামাজিক বিচারের মাধ্যমে আমাদের সংবিধান আমাদের কি প্রদান করতে চাই, অর্থাৎ এমন একটা সমাজ গঠন করতে চাই যেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না। ডিসক্রিমিনেশন মানে অসামঞ্জস্যতা বা কি বলবো, অসমতা থাকবে না। কিসের ভিত্তিতে? যেমন কাস্ট জাতির ভিত্তিতে, জেন্ডার যেটাকে বলে লিঙ্গের ভিত্তিতে, এবং রিলিজিয়ান ধর্মের ভিত্তিতে। অর্থাৎ এই উঁচু জাতি, তুই গরিব, তুই বড়লোক, তুই নিচু জাতি, এইভাবে যে হচ্ছে ডিসক্রিমিনেশনগুলো এখনও যদিও চলছে, কিন্তু এইটাকে যেটা মানে যাতে কমানো যায় সেই জন্য কিন্তু এই সোশ্যাল জাস্টিসের ব্যবস্থা করা হয়েছে। তারপর ইকোনমিক জাস্টিস অর্থাৎ অর্থনৈতিক বিচার। Economic justice means no discrimination can be caused by people on the basis of their wealth, income and economic status, অর্থাৎ ইকোনমিক জাস্টিসের মাধ্যমে এইটা হচ্ছে অসমতা যাতে না হয়, যে কোনো ব্যক্তি নিজেকে খুব বড় মনে করছে তার টাকা বেশি আছে বলে, ঠিক আছে, তার ইকোনমিক স্ট্যাটাস আছে বলে, যদিও এটাও সমাজে হয়ে থাকে, কিন্তু এটা কমানোর জন্যই কিন্তু এই ইকোনমিক জাস্টিসটা রাখা হয়েছে। ঠিক আছে, যে আমি বড় লোক, তুই ছোটো লোক, তোকে আমি অপমান করব, এইরকম কিন্তু যাতে না হয় সেই জন্য ইকোনমিক জাস্টিস। এভরি পার্সন মাস্ট বি পেড ইকুয়াল ফর অ্যান ইকুয়াল পজিশান, অর্থাৎ তুমি আমি একই পজিশানে কাজ করছি, অথচ তুমি বেশি টাকা পাচ্ছ, আমি কম টাকা পাচ্ছি, এমনটা যাতে না হয়। অ্যান্ড অল পিপল মাস্ট গেট অপরচুনিটি টু আর্ন দেয়ার লিভিংস, এবং প্রত্যেকটা লোক যেন সমান সুযোগ পায় তার জীবন ধারণ করার জন্য। ঠিক আছে, যদিও এটা সমাজে খুব একটা হয়ে থাকে বলে আমার মনে হয় না, কেননা যেভাবে দেশটা এগোচ্ছে, তবুও এইটাকে কিন্তু কমানোর জন্য ইকোনমিক জাস্টিসটা রাখা হয়েছে। তারপর আমরা নেক্সট ফেজ দেখব, যেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস অর্থাৎ রাজনৈতিক বিচার। পলিটিক্যাল জাস্টিস মিনস অল পিপল হ্যাভ অ্যান ইকুয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার রাইট উইথাউট এনি ডিসক্রিমিনেশন টু পার্টিসিপেট ইন পলিটিক্যাল অপরচুনিটি। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের একটা ভালো দিক, অর্থাৎ গোটা দেশের সমস্ত লোকজন কিন্তু সমানভাবে অধিকার পায় ভোটে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, এখানে কোনো রকম অসমতা নেই। দেখতেই পাও তোমরা, একজন গরিব লোকও ভোটে দাঁড়াচ্ছে, একজন বড় লোকও ভোটে দাঁড়াচ্ছে, একজন যে নিম্ন বর্ণের সেও ভোটে দাঁড়াচ্ছে, তো সকলেই, একজন শিক্ষিত যেমন লোক ভোটে দাঁড়ায় সেরকম একটা অশিক্ষিত লোকও ভোটে দাঁড়ায়। তো প্রত্যেকের একটা ফেয়ার রাইট রয়েছে, অর্থাৎ একটা সমান অধিকার রয়েছে প্রত্যেকের এই হচ্ছে রাজনৈতিক বিচারটা পাওয়ার, যে তারা ভোটে দাঁড়াতে পারবে। তারপর কি দেখব, ইকুয়ালিটি বা সমতা যেটাকে বলে। দ্য টার্ম ইকুয়ালিটি মিনস নো সেকশন অফ সোসাইটি হ্যাজ এনি স্পেশাল প্রিভিলেজ অ্যান্ড অল দ্য পিপল হ্যাভ গিভেন ইকুয়াল অপরচুনিটি ফর এভরিথিং উইথাউট এনি ডিসক্রিমিনেশন, এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। অর্থাৎ ইকুয়ালিটি বা সমতা বোঝাতে এটাই মিন করছে, ইকুয়ালিটি মিনস টু ইন সেকশন ইন অফ সোসাইটি, অর্থাৎ সমাজে এই সমতা বলতে এটাই মিন করছে যে কোনো ব্যক্তির জন্য পার্টিকুলারভাবে কোনো বিশেষ কোনো সুবিধা নেই, প্রত্যেকে সমান এবং প্রত্যেকের কাছে কিন্তু সমান সুযোগ কিন্তু দেয়া হবে, এবং কোনো রকম অসমতা বা অসামঞ্জস্যতা ছাড়াই, এবং দেশের আইন কিন্তু প্রত্যেকের জন্য সমান, অর্থাৎ এভরিওয়ান ইকুয়াল বিফোর ল, অর্থাৎ প্রতিটা মানুষ আইনের কাছে সমান।
তারপর আমরা দেখব লিবার্টি, অর্থাৎ যেটাকে বলা হয় স্বাধীনতা, বাংলায় যেটাকে বলা হয় স্বাধীনতা। দ্য টার্ম লিবার্টি মিনস ফ্রিডম অফ দ্য পিপল টু চুজ দেয়ার ওয়ে অফ লাইফ, অর্থাৎ লিবার্টি মিনস হচ্ছে আমাদের দেশের জনগণদের স্বাধীনতা তাদের যে যার জীবন ধারণের জন্য করার জন্য, এইটাই হচ্ছে লিবার্টি কথার মিনিং। অর্থাৎ লিবার্টি মিনস ফ্রিডম অফ পিপল, অর্থাৎ মানুষের স্বাধীনতা। হ্যাঁ, পলিটিক্যাল ভিউস, অর্থাৎ তাদের নিজস্ব স্বাধীনতা রয়েছে রাজনৈতিক মতের জন্য, অ্যান্ড বিহেভিয়ার ইন সোসাইটি, এবং সমাজে ব্যবহার করার জন্য তাদের স্বাধীনতা রয়েছে। লিবার্টি ডাজ নট মিন ফ্রিডম টু ডু এনিথিং এ পারসন ক্যান এনিথিং বাট এ লিমিট সেট বাই ল, কিন্তু লিবার্টি মানে এটাও নয় যে সে যা খুশি ইচ্ছা করতে পারে। তার স্বাধীনতা দেওয়া হয়েছে মানে সে দেশের বিরুদ্ধে গিয়ে কথা বলবে, সে দেশদ্রোহিতা করবে, ঠিক আছে, কিছু কিছু কিন্তু লিমিটেশন এখানে রাখা হয়েছে। তারপর হচ্ছে ফ্রেটার্নিটি, ঠিক আছে। ফ্রেটার্নিটি মিনস হচ্ছে যেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ বা সকলের মধ্যে একটা ভালোবাসা, সেই মিনিংটাই হচ্ছে ফ্রেটার্নিটি, যেটাকে বলে ভালোবাসাই, যেটাকে বলে ভ্রাতৃত্ববোধ। দ্য টার্ম ফ্রেটার্নিটি মিনস দ্য ফিলিং অফ ব্রাদারহুড অ্যান্ড দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ কান্ট্রি অ্যান্ড অল দ্য পিপল। আমাদের দেশের মধ্যে দেখবে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা বেশ টান টান ব্যাপার রয়েছে, ভ্রাতৃত্ববোধ রয়েছে। তুমি যদি নর্থ ইন্ডিয়াতে যাও সেখানেও তোমাকে সবাই অ্যাকসেপ্ট করবে, তুমি যদি সাউথ ইন্ডিয়াতে যাও সেখানেও তোমাকে সকলে অ্যাকসেপ্ট করবে। আমরা অ্যাকচুয়ালি সকলে মিলে কিন্তু ইন্ডিয়ান, এইটাই হচ্ছে ভ্রাতৃত্ববোধ। অর্থাৎ ফ্রেটার্নিটি মিনস, অর্থাৎ এই ভ্রাতৃত্ববোধ মানে হচ্ছে প্রতিটা লোকের দেশের মধ্যে যে একটা ইমোশনাল বা অনুভূতিময় যে ব্যাপারটা রয়েছে, অ্যারেঞ্জমেন্ট বা টানটা রয়েছে, সেটাই হচ্ছে ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি হেল্পস টু প্রমোট ডিগনিটি অ্যান্ড ইউনিটি অফ নেশন, এবং এই ফ্রেটার্নিটি বা ভ্রাতৃত্ববোধটা আমাদের দেশের কিন্তু একতা বজায় রাখতে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের পয়েন্ট আমরা দেখব, তারপরে যেটা দেখব স্ট্যাটাস অফ প্রিয়াম্বেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখব যে প্রিয়াম্বেলের কিছু প্রিয়াম্বেলটা চেঞ্জ করা হয়েছিল একবারই, তো সেইটার ব্যাপারে দেখব, এবং প্রিয়াম্বেলে কী কী প্রবলেম হয়েছিল এই প্রিয়াম্বেল নিয়ে সেইগুলো দেখব, অর্থাৎ স্ট্যাটাস অফ প্রিয়াম্বেল। দ্য প্রিয়াম্বেল বিইং পার্ট অফ কনস্টিটিউশন ইজ ডিসকাসড সেভারেল টাইমস ইন সুপ্রিম কোর্ট। প্রিয়াম্বেল কনস্টিটিউশনের একটা পার্ট, কিন্তু সেইটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে অনেকবার আলোচিত হয়েছে। অর্থাৎ প্রিয়াম্বেল কি কনস্টিটিউশনের সত্যিই পার্ট নাকি পার্ট নয় সেই ব্যাপারে। ইট ক্যান বি আন্ডারস্টুড বাই রিডিং দ্য ফলোয়িং টু কেসেস, এবং এই বিষয়ে কিন্তু দুটো কেস হয়েছিল। সেই দুটো কেস যদি আমরা একটু ডিটেলসে দেখি, সেই কেসের উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারবো প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ নাকি অংশ নয়, জাস্ট একটা সূচিপত্র হিসাবে রয়ে গেছে। তো ডিটেলসে দেখব। প্রথম কেসটা হচ্ছে বেরুবাড়ি কেস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কেস। প্রথমে গল্পটা বলে দিই। বেরুবাড়ি হচ্ছে তৎকালীন হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ, যেটা হচ্ছে এখন বাংলাদেশ রয়েছে, তখন ইস্ট পাকিস্তান হিসেবে কিন্তু পরিচিত। বেরুবাড়ি ওই রকম একটা বর্ডার জায়গায় অবস্থিত। যখন দেশ ভাগ হয়, বেরুবাড়ি একটা অঞ্চল, ঠিক আছে, সেই অঞ্চলের লোকজনদের এরকম হয়ে গিয়েছিল যে তাদের ঘর বাড়ি হয়তো ইন্ডিয়াতে, তাদের রান্নাঘর বাংলাদেশে, তাদের ঘর বাড়ি হয়তো বাংলাদেশে, তাদের টয়লেট হয়তো ইন্ডিয়াতে, এই রকম একটা অবস্থায় চলে গিয়েছিলো এই হচ্ছে বেরুবাড়ি জায়গাটা। এটা হচ্ছে একটা জায়গা। তো তখন কিন্তু তো অবশ্যই এইরকম যদি অবস্থা হয় তো তারা কী চাইবে, কেউ চাইবে বাংলাদেশে চলে যায়, কেউ চাইবে ইন্ডিয়াতে চলে যায়, কেউ হচ্ছে ইন্ডিয়ার আইন কানুন মানবে, কেউ বাংলাদেশের আইন কানুন মানবে। তো সেই জিনিসটাকে প্রবলেম করার জন্য সুপ্রিম কোর্টে কেস হয় বেরুবাড়ি কেস। তো সেই কেসটা ওই প্রিয়াম্বেলের ওপর ডিপেন্ড করে হয়েছিল। তো সেটা আবার ডিটেলসে দেখব। বেরুবাড়ি কেস, ইট ওয়াজ ইউজড অ্যাজ এ রেফারেন্স under Article 143(1) of the Constitution, which was on the implementation of the Indo-Pakistan Agreement related Berubari Union. অর্থাৎ ইট ওয়াজ ইউজড অ্যাজ রেফারেন্স আন্ডার আর্টিকেল 43। এই যে কেসটা হয়েছিল এটা রেফারেন্স করে রাখা হয়েছে 143-এর 1 নম্বর ধারাতে কনস্টিটিউশনে, হুইচ ওয়াজ ইমপ্লিমেন্টেড, এবং যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল কখন, ইন্দো পাক এগ্রিমেন্টের সময়, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের এগ্রিমেন্টের সময়, যেটা হয়েছিল বেরুবাড়ি ইউনিয়ন রিলেটেড। ওকে, নেক্সট পেজে দেখবো, এটার একটু বাকি রয়েছে, দেখো ডিটেলসটা। নেক্সট পেজে কী বলছে, থ্রু আউট বেরুবাড়ি কেস দ্য কোর্ট স্টেটেড দ্যাট, মানে এই বেরুবাড়ি কেসের মাধ্যমে, থ্রু আউট দ্য বেরুবাড়ি কেস, এই কেসের বেরুবাড়ি কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কী বলেছে, প্রিয়াম্বেল ইজ দ্য কি টু ওপেন দ্য মাইন্ড অফ মেকার্স। প্রিয়াম্বেল হলো যারা এই যে সংবিধান তৈরি করেছে, ঠিক আছে, তাদের হচ্ছে একটা চাবিকাঠি, মনের একটা চাবিকাঠি। বাট ইট ক্যান নট বি কনসিডার্ড এ পার্ট অফ কনস্টিটিউশন, কিন্তু আমাদের সংবিধানের কিন্তু এটা একটা অংশ হিসাবে ধরা যেতে পারে না। দেয়ারফর ইট ইজ নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, সেই জন্য এটাকে
সুপ্রিম কোর্টে বা কোনো কোর্টে তুমি এটাকে জাস্টিস পাওয়ার জন্য তুমি এই প্রিয়াম্বেলটাকে নিয়ে যেতে পারো না। এটা কিন্তু বেরুবাড়ি কেসের মাধ্যমে বলেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা হয়েছিল 1960-তে, 1960 সালে এই বেরুবাড়ি কেসটা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বেরুবাড়ি কেসের মাধ্যমে আমরা কী দেখলাম, প্রিয়াম্বেল গুরুত্বপূর্ণ জিনিস, যারা তৈরি করেছিল কনস্টিটিউশনে তাদের কাছে একটা চাবিকাঠি ছিল সংবিধানের, কিন্তু এটা কনস্টিটিউশনের কোনো গুরুত্বপূর্ণ অংশ নয় যেটাকে আমরা সুপ্রিম কোর্টে জাস্টিস পাওয়ার জন্য বা এনফোর্স করতে পারি কোর্টে আইনের বা বিচার পাওয়ার জন্য। তারপরে দেখব নেক্সট যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস এটা হয়েছিল 1973-তে, ঠিক আছে, 1973 সালে হয়েছিল। কি দেখব, সেই কেসের মাধ্যমে এবার সুপ্রিম কোর্ট অন্য একটা রায় দিচ্ছে। সেটা কি রায় দিচ্ছে, দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন উইল নাও বি কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ কনস্টিটিউশন। আমরা 1960 সালে বেরুবাড়িতে দেখলাম সেখানে প্রিয়াম্বেল পার্ট ছিল না কনস্টিটিউশনের, এখানে সুপ্রিম কোর্ট কী রায় দিয়ে দিল, দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের, উইল নাও কনসিডার মানে এখন থেকে কনসিডার করা হবে অ্যাজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের একটি অংশ হিসাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার কিন্তু কোশ্চেন এসেছে কোন কেসের মাধ্যমে প্রিয়াম্বেলকে আমাদের সংবিধানের অংশ ধরা হয়, তো সেটা হয়ে যাবে কেশবানন্দ ভারতী কেস। তারপরে আরও একটি কেস হয়েছিল যেটা হচ্ছে পরবর্তীকালে 1995 সালে ইন দ্য 1995 কেস অফ ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সেস এলআইসি অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এলআইসির একটা কেস হয়েছিল, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে একটা কেস হয়েছিল। অলসো দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ওয়ান্স এগেন হেল্ড, এবং এইখানেও সুপ্রিম কোর্ট কী বলছে, প্রিয়াম্বেল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের একটা কী বলবো গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা, বাট ইট ইজ নট ডাইরেক্টলি এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ জাস্টিস। কিন্তু এটাকে তুমি একদম সরাসরিভাবে কিন্তু তুমি কোর্টকে এনফোর্স করতে পারো না এই বিচার পাওয়ার জন্য। তো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই তিনটে কেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। তারপর নেক্সট পেজ আমরা দেখব কি বলছে, অ্যামেন্ডমেন্ট অফ প্রিয়াম্বেল, অর্থাৎ প্রিয়াম্বেলের কিছু সংশোধন করা হয়েছিল। তো এই সংশোধনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে, এবং এগুলো এই টপিকগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস ফেভারিট টপিক, এখান থেকে কোশ্চেন তোলে, বহুবার পরীক্ষায় এসেছে, সেগুলো দেখব। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, অর্থাৎ যেটাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন, ঠিক আছে, বা ছোটো কনস্টিটিউশন, 1976 সালের 42তম সংশোধনী আইন। সেখানে কি বলছে, আফটার দ্য জাজমেন্ট অফ দ্য কেশবা ভারতী কেস, যেটা 1973 সালে হয়েছিল, সেই 1973 সালের কেশবা ভারতী মানে কেসের ওপর জাজমেন্ট করে ইট ওয়াজ অ্যাকসেপ্টেড দ্য প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন, ঠিক আছে। এই 1976 সাল থেকে কিন্তু এটা অ্যাক্ট হয়ে গেল যে প্রিয়াম্বেল আমাদের কনস্টিটিউশনের একটা পার্ট, ওকে, এবং এটা এনফোর্স হয়েছিল কবে থেকে, 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে। তারপর অ্যাজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, যেহেতু এখন কনস্টিটিউশনের একটা পার্ট হয়ে গিয়েছে, প্রিয়াম্বেল ক্যান বি অ্যামেন্ডেড আন্ডার আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন। যেহেতু এখন প্রিয়াম্বেল হচ্ছে কনস্টিটিউশনের একটা পার্ট হয়ে গেছে, তো সেই দিক থেকে আর্টিকেলের 368 অর্থাৎ 368 নম্বর ধারা অনুযায়ী কিন্তু আমরা প্রিয়াম্বেলকেও কিন্তু সংশোধন করতে পারি, যেমন কনস্টিটিউশন বা আমরা সংবিধানকে সংশোধন করতে পারি, সেরকম প্রস্তাবনাকেও সংশোধন করতে পারি, কেননা প্রিয়াম্বেল এখন সংবিধানটির একটা পার্ট হয়ে গেছে। বাট দ্য বেসিস স্ট্রাকচার অফ প্রিয়াম্বেল ক্যান নট বি অ্যামেন্ডেড, কিন্তু যে মূল স্ট্রাকচারটা রয়েছে, যা বেসিস স্ট্রাকচারটা রয়েছে, সেইটা কিন্তু কখনোই সংশোধন করা যাবে না, যেটা জওহরলাল নেহরু বলে গিয়েছিলেন, বা যেটার হচ্ছে মূল ভিত, যা মূল উদ্দেশ্যগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু কখনোই সংশোধন করা যাবে না, ঠিক আছে। তুমি নতুন কিছু অ্যাড করতে পারো, কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু তুমি বাদ দিতে পারবে না, এটাই এখানে বলা হচ্ছে। নেক্সট দেখব, বিকজ দ্য স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য বেসিস অফ এলিমেন্ট অফ প্রিয়াম্বেল, কেননা সংবিধানটাই তৈরি এই প্রস্তাবনার মূল উদ্দেশ্য বা বেসিক স্ট্রাকচারের ওপর। অ্যাজ নাও দ্য প্রিয়াম্বেল ইজ অনলি অ্যামেন্ডমেন্ট ওয়ান্স, এবং যে জন্য এই আমাদের প্রস্তাবনাকে শুধুমাত্র একবারই সংশোধন করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষা এসেছে যে প্রিয়াম্বেলকে কতবার সংশোধন করা হয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র একবার, থ্রো দ্য 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এবং সেটাও শুধুমাত্র হয়েছিল ওই 42তম সংশোধনী আইন, যেটা হয়েছিল 1976 সালে। দ্য টার্ম সোশ্যালিস্ট, আমি বলেছিলাম যে তিনটে ঢুকেছিল, দ্য টার্ম সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, অর্থাৎ এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা এবং ইন্টিগ্রিটি, এই তিনটে কিন্তু শব্দ ওয়ার অ্যাডেড টু দ্য প্রিয়াম্বেল, এবং এই প্রস্তাবনাতে যোগ হয়েছিল
42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এই 1976 সালের 42তম সংশোধনী আইনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ অ্যাড করা হয়েছে। নেক্সট দেখব সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক অ্যান্ড সেকুলার ওয়ার অ্যাড বিটুইন সোভার্জেন অ্যান্ড ডেমোক্রেটিক। আমি যেটা বললাম সেই যেভাবে লেখা হয়েছে সেইভাবেই কিন্তু লিখতে হবে। প্রথমে তাহলে কি লিখব, কি বলছে, সোভার্জেন এবং ডেমোক্রেটিক। এই যে ডেমোক্রেটিক আমি এইখানে লিখলাম, সেই তার মাঝখানে কোন দুটো শব্দ ঢুকেছে, একটা হচ্ছে সোশ্যালিস্ট, দ্বিতীয়টা হচ্ছে সেকুলার, এবং সবার শেষে কী ছিল, রিপাবলিক। ওকে, এইভাবেই তোমাকে কিন্তু লিখতে হবে, কোনো রকম চেঞ্জ করলে হবে না। অর্থাৎ সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো সোভার্জেন এবং ডেমোক্রেটিক এই শব্দ দুটোর মাঝখানে ঢুকেছে। তারপর কি বলছে, ইউনিটি অফ নেশান ওয়াজ চেঞ্জ টু ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশান। আগে যেটা ছিল ইউনিটি অফ নেশান, সেই কথাটাকে চেঞ্জ করে হয়েছে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশান। অর্থাৎ ইউনিটির সাথে এই ইন্টিগ্রিটি কথাটা কিন্তু যেটা আমরা 42তম সংশোধনীর মাধ্যমে ঢোকানো হয়েছে সেখানে এটা অ্যাড হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেমাস কোটস অন প্রিয়াম্বেল, অর্থাৎ প্রিয়াম্বেলকে, ভারতের প্রস্তাবনাকে বিশেষ কিছু লোকজন কিছু কমেন্ট করেছে প্রস্তাবনাটাকে, সেগুলো দেখে নেব। এনে পাক্কিভিলা বলে একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি কি বলেছেন, আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের আইডেন্টিটি কার্ড। কে মুন্সি, ইনি হচ্ছেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির একজন লোক, কনস্টিটিউশন, ঠিক আছে, তিনি কি বলেছেন, পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপর নেক্সট ঠাকুরদাস ভার্গব কী বলেছেন, হচ্ছে সোল অফ কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, এই বিশেষ করে শেষেরটা, সোল অফ কনস্টিটিউশন কে বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের যে আমরা প্রিয়াম্বেলের ক্লাসটা করলাম সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, পুরো প্রস্তাবনাটা কিন্তু ডিটেলসে যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরেছি, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলতে হবে না, তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। প্রতিদিন কিন্তু এইভাবে থিওরি ক্লাস হবে এবং তার উপর এমসিকিউ হবে রাত্রেবেলা, যাতে আমাদের প্রিপারেশনটা কিন্তু একদম কমপ্লিট হয়। শুধু থিওরি নয়, এমসিকিউর মাধ্যমেও কিন্তু পুরো কমপ্লিট হয়। এবং ভিডিওটা লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রতিদিন এইভাবে যদি ভিডিও আমরা দেখতে থাকি, ক্লাস করতে থাকি, থিওরি প্লাস এমসিকিউ এবং মক সেট, তো আমাদের আশা করছি শুধু WBCS নয়, অন্যান্য এক্সামের জন্যও কিন্তু একই রকম প্রায় সিলেবাস থাকে, অন্যান্য এক্সামও কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।